বিএনপি সরকারে আসায় এক কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তি পেয়ে প্রাণ ভরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। বলেছেন, গত 7 দিন ধরে বেশ ভালো আছি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পরের 7 দিন। বলেছেন, ইউনূস সরকারের সময় বিএনপি তাকে রীতিমতো পাহারা দিয়ে রক্ষা করেছে। প্রশ্ন হলো, এই খাঁটি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে রক্ষায় কেন তৎপর ছিল বিএনপি? কি লাভ হয়েছে তাতে দলটির? 2024 সালের আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন প্রবল পরাক্রমশালী শেখ হাসিনা সরকারের তাসের ঘরের মতো পতন হলো, তখন যে দৃশ্যপট তৈরি হয়েছিল তা ছিল অভাবনীয়। প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, পুলিশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসন, সব জায়গায় রাতারাতি পথ পরিবর্তন ঘটে। সেই ঝড়ের রাতে তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল। এমনকি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থানে থেকে নীরবে পদত্যাগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল। কিন্তু এই তুমুল ওলটপালটের মধ্যেও প্রবল বিস্ময় হয়ে বঙ্গভবনে টিকেছিলেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত এবং দলটির কট্টর সমর্থক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী সরকারের পুরোটা সময় জুড়ে তাকে অপসারণের নানা চেষ্টা, আলটিমেটাম এবং বঙ্গভবন ঘেরাওয়ের মতো ঘটনা ঘটলেও তিনি তার পদে বহাল তবিয়তেই থেকে যান। আর এই টিকে থাকার চূড়ান্ত ফল হিসেবে তিনি গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন। একটি গণ অভ্যুত্থানের পর পতিত সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির হাত দিয়ে নতুন গণতান্ত্রিক সরকারের শপথ নেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে তিনি টিকে গেলেন? কার ইশারায় বা কাদের শক্তিতে মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে সেই চরম বৈরী পরিবেশে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন? এই রহস্যের জট মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই খুলেছেন। ঢাকার দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তার এই চরম দুঃসময়ে অন্য কেউ নয়, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে যখন তাকে টেনে হিঁচড়ে নামানোর জোর চেষ্টা চলছিল, তখন বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল তার সামনে। 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই খাঁটি আওয়ামী লীগারকে কেন বিএনপি পাহারা দিয়ে রক্ষা করল, সেই উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের সেই উত্তাল দিনগুলোতে। মূলত এটি ছিল বিএনপির এক সুদূর প্রসারী রাজনৈতিক দাবা খেলার চাল। আবেগ নয়, নিরেট রাজনৈতিক বাস্তবতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার এক নিখুঁত কৌশল থেকে দলটি এই সিদ্ধান্ত নিয়েছিল। শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রথম বড় ধাক্কাটি আসে 2024 সালের 19শে অক্টোবর। ঢাকার দৈনিক মানবজমিন পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হঠাৎ করেই বলে বসেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন, কিন্তু তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। এই একটি মন্তব্য বারুদ রূপে দেশলাইয়ের কাঠির মতো কাজ করে। অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনা বিরোধী অন্যান্য সংগঠনগুলো তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি মন্তব্য করেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। সেই ক্ষোভের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাস্তায়। 22শে অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই দিনে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই 24, 36 জুলাই পরিষদ সহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে রাতের বেলা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে সেই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রাষ্ট্রপতির পদ টলটলায়মান হয়ে পড়ে। ঠিক এই চরম সংকটের মুহূর্তেই দৃশ্যপটে ত্রাতা হিসেবে আবির্ভূত হয় বিএনপি। 23শে অক্টোবর অর্থাৎ বঙ্গভবন ঘেরাওয়ের ঠিক পরের দিন বিএনপির 3 জন সিনিয়র নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখান থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের পরিষ্কার জানিয়ে দেন যে দেশে যাতে নতুন করে কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে তারা সরকারকে পরামর্শ দিয়েছেন। একই দিনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের আরেক শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ আরও এক ধাপ এগিয়ে বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে এবং এর ফলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।
রাজপথের বিপ্লবীরা যখন রাষ্ট্রপতির অপসারণ চাইছিলেন, তখন অভিজ্ঞ রাজনীতিকরা দেখছিলেন ভিন্ন এক বিপদ। স্পিকার আগেই পদত্যাগ করেছেন, ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী শূন্যস্থান পূরণের কোনো বৈধ উপায় ছিল না। এই সুযোগে একটি অসাংবিধানিক সরকার বা দীর্ঘমেয়াদী শাসন চেপে বসার সমূহ সম্ভাবনা ছিল, যা বিএনপির দ্রুত নির্বাচনের যে দাবি তাকে চিরতরে গলা টিপে হত্যা করতে পারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পর্ক ছিল একেবারে শীতল। শপথ নেওয়ার পর ডক্টর ইউনূস আর কখনোই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেননি। রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা বা চুক্তির বিষয়ে জানানো সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দেওয়া এবং বিদেশের মিশনগুলো থেকে তার ছবি নামিয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছিল। এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপতি নিজে। এই তীব্র মানসিক চাপ এবং প্রশাসনিক বয়কটের মুখে মোহাম্মদ শাহাবুদ্দিন যখন প্রায় কোণঠাসা, তখন বিএনপির উচ্চ পদে আসীন নেতারা তাকে গোপনে ও প্রকাশ্যে আশ্বস্ত করেন। গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে যখন অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে অপসারণের চূড়ান্ত ছক কষছে, তখন বিএনপির এই অনড় অবস্থানের কারণেই সরকার পিছু হটতে বাধ্য হয়। সরকার বুঝতে পারে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির সমর্থন ছাড়া এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিএনপির এই রাজনৈতিক কৌশলের পাশাপাশি সশস্ত্র বাহিনীর অটল সমর্থন মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবনে টিকিয়ে রাখার ক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করেছিল। কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছেন যে তিন বাহিনীর পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়া হয়েছিল। তাকে আশ্বস্ত করে বলা হয়েছিল, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। একদিকে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সমর্থন, অন্যদিকে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের রাজনৈতিক ঢাল, এই দুইয়ের মেলবন্ধনেই ব্যর্থ হয়ে যায় তাকে অপসারণের সমস্ত দেশি বিদেশি এবং অভ্যন্তরীণ উদ্যোগ। বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা মিলে যে শক্ত প্রাচীর তুলে ধরেছিল, তার সামনে বিপ্লবীদের আবেগ আর অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর বাসনা ধোপে টেকেনি। এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে চমকপ্রদ দিকটি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা। রাজনৈতিকভাবে চরম বৈরী এবং আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মীকে রক্ষা করার এই সিদ্ধান্ত কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে নেওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু তারেক রহমান আবেগ সরিয়ে রেখে চরম রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই তারেক রহমানের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেছেন, তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। তারেক রহমান খুব ভালো করেই জানতেন যে যদি এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়, তবে সংস্কারের ধোঁয়া তুলে অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে নেবে। নির্বাচন চলে যাবে অনিশ্চয়তার অতল গহ্বরে। তাই সাপের বিষ দিয়ে সাপ মারার মতোই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি মূলত নিজেদের নির্বাচনী রাস্তায় পরিষ্কার রেখেছিল। আজ 2026 সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে যখন আমরা পেছনের দিকে তাকাই, তখন বিএনপির সেই দিনের সিদ্ধান্তের আসল লাভ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে। আবেগের বশবর্তী হয়ে যদি তারা সেদিন বিপ্লবীদের সাথে গলা মিলিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ চাইত, তবে হয়তো আজ তাদের ক্ষমতায় বসা হতো না। উল্টো কোনো এক অসীম সাংবিধানিক সংকটের গোলকধাঁধায় ঘুরপাক খেত দেশের রাজনীতি। রাষ্ট্রপতির পদটিকে তারা একটি সাংবিধানিক খুঁটি হিসেবে ব্যবহার করেছিল, যাতে অন্তর্বর্তী সরকার সেই খুঁটি উপড়ে ফেলে নিজেদের ইচ্ছামতো রাষ্ট্র মেরামত বা দীর্ঘস্থায়ী ক্ষমতার নকশা বাস্তবায়ন করতে না পারে। শেখ হাসিনার পতনের পর বিএনপি একটাই জিনিস চেয়েছিল, তাড়াতাড়ি নির্বাচন। আর সেই নির্বাচন নিশ্চিত করার জন্যই তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের মতো একজন খাঁটি আওয়ামী লীগারকে বুকে আগলে রেখেছিল। শেষ পর্যন্ত বিএনপির সেই মারপ্যাচই সফল হয়েছে। নির্বাচন হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে এবং সেই শাহাবুদ্দিন চুপ্পুর কাছেই শপথ নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছে। রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। সেই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে ছাড়ল বিএনপি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে দাপিয়ে বেড়ানো মোহাম্মদ তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির প্রধান কৌঁসুলির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। আইন, বিচার
ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিবর্তনের মধ্য দিয়ে আইসিটিতে যে স্বার্থের দ্বন্দ্ব নিয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল সেটি থেকে খানিকটা রেহাই পেল। কারণ বিগত আওয়ামী লীগ সরকার আমলে একই আদালতে চলা মামলাগুলোতে তাজুল ইসলাম ছিলেন আসামি পক্ষের আইনজীবী। ক্ষমতার পালা বদলে তাজুল ইসলাম রাতারাতি হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলেও প্রসিকিউশনে এখনো অনেক আইনজীবী আছেন যারা যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। দেশি বিদেশি নানা সংস্থা এমনকি সংবাদ মাধ্যমেও এই স্বার্থের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠলে অন্তর্বর্তী সরকার ছিল নীরব দর্শকের ভূমিকায়। উল্টো বিচারকদের সামনে দাঁড়িয়ে আসামি পক্ষের আইনজীবীকে তাজুল ইসলামের প্রকাশ্যে হুমকি দেয়া, পাবলিক সভায় প্রকাশ্যে খুনের মতো ফৌজদারি অপরাধের বিচার তাড়াহুড়ো করে করার মতো বক্তব্য দিয়ে বহু বিতর্কের জন্ম দিয়েছিলেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক পক্ষপাতিত্বমূলক বিচারের আশঙ্কা থেকে কিছুটা মুক্ত হওয়া গেলেও এখনো সবচেয়ে বড় প্রশ্নটি শুরু হওয়া বাকি আছে। সেটি হলো, যেভাবে অন্তর্বর্তী সরকার চারবার অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করেছে, সে প্রক্রিয়া ও সংশোধনের অনেকগুলো বিষয় ছিল অসাংবিধানিক। বিষয়টি নিয়ে অনেক দেশি ও বিদেশি সংস্থা এবং আইনজীবীরা প্রশ্ন তুলেছিলেন। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সাংবিধানিক প্রক্রিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, সংবিধানের এত বড় লঙ্ঘনের মধ্য দিয়ে যে বিচার প্রক্রিয়া চলছে তার সংশোধনের জন্য বাংলাদেশের নতুন সরকার কি আদৌ কোনো পদক্ষেপ নেবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 22 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সামাজিক মাধ্যমে চাওয়া হয় আইসিটির চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে জামাতপন্থী আইনজীবী তাজুল ইসলামকে। 23 ফেব্রুয়ারি দুপুর 2টায় ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এর আগে সকালে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সলিসিটর মোহাম্মদ মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। বিদায় নেওয়ার সময় তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক সরকার যখন নতুন দায়িত্ব নেয় স্বাভাবিকভাবে তাদের পছন্দনীয় লোকজনকে বসাবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। দর্শক, তাজুল ইসলামের এই বক্তব্য যদি ধরে নেই তাহলে প্রশ্ন ওঠে, বিগত অন্তর্বর্তী সরকার আমলে জামাতপন্থী এমনকি যে আইনজীবী একই আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন তাকে নিয়োগ দেওয়ার অর্থ কি সরকার জামাতের পছন্দ মতোই আইসিটি চালাতো? তাজুল ইসলাম ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতের নেতাদের আইনজীবী ছিলেন তিনি। ছিলেন এবি পার্টি নেতা। তাজুল ইসলামের নিয়োগের পরপরই এই স্বার্থের দ্বন্দ্ব নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছিল। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলাকালে তার পক্ষের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। 2024 সালের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। কিন্তু 25 ফেব্রুয়ারি আপিল বিভাগে এটিএম আজহারুলের রিভিউ শুনানিতে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম। এর ফলে আজহারুলের বিরুদ্ধে মামলায় তাজুল ইসলামের সংশ্লিষ্টতা স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করেছে কিনা এবং তিনি পেশাগত আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা সে প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী। এছাড়া বিভিন্ন সময় কোর্টে এবং কোর্টের বাইরে তাজুল ইসলামের আচরণ অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। গত বছরের 23 নভেম্বর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামি পক্ষের আইনজীবী নাজনীন নাহারকে উদ্দেশ্য করে সরাসরি বলেছিলেন, চুপ থাকুন, কথা বলবেন না, আপনিও আসামি হতে পারেন। এরপর তিনি যোগ করেন, নাজনীনের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। চিফ প্রসিকিউটর এমন খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আদালত পাড়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এটি ছিল একটি হুমকি যার স্থান কোনো আদালতে থাকতে পারে না। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 17 অনুচ্ছেদের 2 নম্বর ধারা অনুযায়ী আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। গত বছর 31 আগস্ট দেয়া তাজুল ইসলামের এক বক্তব্যের কারণে আইসিটির বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। ঢাকায় 31 আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচিত সরকার জুলাই আন্দোলনে সংগঠিত অপরাধ এবং গুম খুন সহ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কিনা সেজন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। ফলে যতটা নিখুঁতভাবে কাজটা করা দরকার ছিল তা তারা হয়তো করতে পারবে না, অনেক বেশি হ্রাস করতে হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি।
এছাড়া বুলেটের মাধ্যমে চুলে আগুন ধরিয়ে দেওয়ার মতো অদ্ভুত যুক্তিও তিনি শুনানিতে দিয়েছিলেন। তাজুল ইসলামের একটি দলের সাথে জড়িত থাকা এবং দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে একই আদালতে দায়ের হওয়া মামলার আইনজীবী হওয়ার কারণে জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচারের স্বচ্ছতা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছিল। যেমন গত 2রা ফেব্রুয়ারি টিআইবির এক রিপোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়া বিচারক ও কৌশলীদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও উদ্বেগ জানানো হয়েছিল। টিআইবির দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 450টি অভিযোগ দায়েরের তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে মামলা হয়েছে 45টি। এসব মামলায় শেখ হাসিনা সহ 209 জনকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 84 জনকে। বর্তমানে ট্রাইব্যুনালে 12টি মামলা বিচারাধীন, যেখানে আসামির সংখ্যা 105 জন। বিশেষজ্ঞরা মনে করেন তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার কারণে স্বার্থের দ্বন্দ্ব থেকে আপাতত রেহাই পেল ট্রাইব্যুনাল। যদিও প্রসিকিউশন টিমের কয়েকজন সদস্য এখনো রয়ে গেছেন যারা এক সময় যুদ্ধাপরাধীদের পক্ষে মামলা লড়েছেন। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছেন, যারা প্রকৃত অপরাধী নয় এমন কেউ প্রসিকিউশনের মাধ্যমে কোনো হয়রানির শিকার হবেন না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা প্রশ্ন রেখেছেন, স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি থেকে মুক্ত হওয়া গেলেও বর্তমান আইসিটি গঠনে যে অসাংবিধানিক প্রক্রিয়া বিগত অন্তর্বর্তী সরকার অনুসরণ করেছে তা থেকে মুক্তি মিলবে কবে? মানে গোড়াতেই যে গলদ রয়ে গেছে সেটি ঠিক হবে কবে? দর্শক, 2024 সালের 15 আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয়, ওই বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে আইন মন্ত্রণালয় 1973 সালের আইনটিতে 19টি ধারায় সংশোধনী এনে সরকার 2024 সালের 24 নভেম্বর এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করে। তখনই প্রশ্ন উঠেছিল, যে প্রক্রিয়া আইনটি সংশোধন করা হয়েছে তার সংবিধান সম্মতভাবে করা হয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন। এ কারণে 6 আগস্টের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন প্রণয়নের কোনো ক্ষমতা ছিল না, ছিল রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা। সংবিধানের 93 অনুচ্ছেদের 1 নম্বর ধারায় বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অথবা অধিবেশন না থাকলে রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে তিনি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন। তবে এই ধারাতে কিছু শর্ত দেয়া আছে। এখানে 3টি শর্ত দেয়া আছে। শর্ত 3টির মূল কথা হলো, সংসদ না থাকলে রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ করতে পারেন না যেটি সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, এবং সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায়। অর্থাৎ সংসদ না থাকলে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতার সীমাবদ্ধতা আছে। মানে রাষ্ট্রপতি চাইলেই সব বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন না। স্পষ্টভাবে বললে দুটো বিষয় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। একটি হলো সাংবিধানিক কোনো বিধান পরিবর্তন করতে পারেন না, আরেকটি হলো এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যেটি সংসদীয় আইনের স্থায়ী বিকল্প হিসেবে কাজ করে। অন্তর্বর্তী সরকার 2024 সালের 24 নভেম্বর যে অধ্যাদেশটি জারি করেছে সেখানে বলা হয়েছে সংশোধনীটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর হবে। আইনের ভাষায় একে বলা হয় রেট্রোঅ্যাক্টিভ এফেক্ট, অর্থাৎ পূর্ববর্তী প্রভাব সহ অধ্যাদেশটি জারি করা হয়েছে। এখানে অধ্যাদেশটি সংবিধানের 93 অনুচ্ছেদের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের 3য় ভাগে 26 থেকে 47 অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো তুলে ধরা হয়েছে। সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের খ ধারা অনুযায়ী কোনো অধ্যাদেশ দিয়ে সংবিধানের 3য় ভাগের কোনো অনুচ্ছেদ বাতিল এবং এর বিরোধী কোনো কিছুই রাষ্ট্রপতি জারি করতে পারেন না। আমাদের বিশ্লেষণ হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের জন্য 2024 সালের 24 নভেম্বর যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি সংবিধানের মৌলিক অধিকারের 35 অনুচ্ছেদের 1 নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ধারাটিতে বলা হয়েছে, অপরাধের দায়যুক্ত কার্য সংগঠনকালে বলবৎ ছিল এমন আইন ভঙ্গ করার অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না, এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইন বলে যে দণ্ড দেয়া যেতে পারত তাকে তার বেশি বা তার থেকে ভিন্ন দণ্ড দেয়া যাবে না। আইসিটি আইনের সবশেষ সংশোধনী অনুযায়ী 2009 সালের 6 জানুয়ারি থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম, খুনের ঘটনা ও জুলাই হত্যাকাণ্ডগুলো বিচার এই আইনের অধীনে করা যাবে। অথচ সংবিধানের 35 অনুচ্ছেদের 1 নম্বর ধারা বলছে, যেহেতু এটি মৌলিক অধিকার তাই অপরাধ সংগঠনের সময় যে আইন ছিল সে আইন দিয়ে বিচার করতে হবে। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি প্রণীত হয়েছিল। আন্তর্জাতিক আইনের অধীনে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং অন্যান্য অপরাধের জন্য ব্যক্তিদের আটক, বিচার ও শাস্তি দেওয়ার জন্য। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকার 2009 ও 2013 সালে আইনটি সংশোধন করেছিল।
সেই সংশোধনী পাশ হয়েছিল সংসদে, কিন্তু সংবিধানের মৌলিক মানবাধিকার অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক কোনো সংশোধনী অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব নয়। সেটি করতে হলে অবশ্যই সংসদের মাধ্যমে করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন সে হিসেবে অন্তর্বর্তী সরকার আইসিটি আইনের সংশোধনীর যে অধ্যাদেশ জারি করেছিল তা দিয়ে 2024 সালের 24শে নভেম্বর থেকে সংগঠিত একই ধরনের অপরাধের বিচার করা সম্ভব। তার আগের অপরাধগুলোর বিচার করলেও আদালতের রায় দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন। আইনজীবীরা মনে করেন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন, কিন্তু সাংবিধানিক বিধান বা মৌলিক আইন প্রণয়নের কাঠামো সংশোধন, বাতিল বা অগ্রাহ্য করার ক্ষমতা তাদের নেই। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে 2025 সালের 20শে জানুয়ারি জিয়াউল হাসানের পক্ষে তার আইনজীবী আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। সেখানে অনেকগুলো ইস্যুর পাশাপাশি এই বিষয়টিও আদালতের নজরে আনা হয়েছিল। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত এ ধরনের আপিল শোনার এখতিয়ার তাদের নেই বলে রিটটি বাতিল করে দেয়। আইনজীবীরা বলছেন আইনের ভাষায় এটাকে বলা হয় ডক্ট্রিন অফ কালারেবল লেজিসলেশন বা ফ্রড অন দ্য কনস্টিটিউশন বা সংবিধান জালিয়াতির মতবাদ। আইনজীবীরা বলছেন 1973 সালে আইনটি করা হয়েছিল 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত অপরাধগুলোর বিচারের জন্য। রোম সংবিধি সহ আন্তর্জাতিক আইনগুলোর বিধান অনুযায়ী এ ধরনের আইনের জন্য শর্ত হলো অবশ্যই যুদ্ধ সংঘটিত হবে। কোনো সাধারণ রাজনৈতিক বিরোধ সংঘাতকে এই আইনের আওতায় দেখার সুযোগ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, অন্তর্বর্তী সরকার চারবার এই আইনটি সংশোধন করে আলাদা আলাদা অধ্যাদেশ জারি করেছিল। যখন যাকে ঘায়েল করার দরকার হয়েছে তখনই তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমরা জানতে পেরেছি আইসিটি আইনের সংশোধনীটি নিয়ে কমপক্ষে 3টি আন্তর্জাতিক সংস্থা অন্তর্বর্তী সরকারের কাছে তাদের আপত্তির কথা জানিয়েছিল। এর একটি হলো ইউরোপীয় ইউনিয়ন। 2024 সালের 5 নভেম্বর বাংলাদেশ যৌথ কমিশনের বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ